স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা গত পাঠে একটা নতুন পরিচিতি শুরু করেছিলাম, সেখানে কোন ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন কিভাবে বের করতে হয় সেটা এর আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। 4 মার্কের থেকে সময়ও আসবে, প্রবলেম সলভ করব। অন্তরীকরণের একদম শেষ প্রান্তে চলে আসছি। আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটা সলভ করব, ফাংশন দেওয়া আছে, আমাদেরকে দেখাতে হবে তার সর্বোচ্চ মান হচ্ছে 1/e। দেখো ফাংশন দেওয়া আছে y ইকুয়াল ln x বাই x, আমাদেরকে দেখাতে হবে তার সর্বোচ্চ মান হচ্ছে 1/e। তো এখানে আসলে y ইকুয়াল ln x দেওয়া আছে, প্রশ্নের ভিতরে y ইকুয়াল ln x দেওয়া নাও থাকতে পারে, প্রশ্নের ভিতরে শুধু থাকতে পারে ln x দেওয়া আছে। যদি y ইকুয়াল ln x নাও থাকে আমরা এটাকে y ধরেও y যা আছে তার একটু সলভ করতে যে আমরা যতগুলো ডিফারেন্সিয়েশন করেছি y ধরতে কিন্তু এই চ্যাপ্টারে আমরা ক্লাসে কতদিন দুটো প্রবলেম সলভ করেছি, সেখানে আমরা y দিয়ে প্রকাশ না করে f of x দিয়ে প্রকাশ করা দেখে করতে হয় সেটা। তো চলো আমরা এটা সলভ শুরু করি। কিভাবে আমরা সলভ করবো দেখি। দেখো আমরা এই ফাংশনটাকে, সেখানে প্রশ্নে ওয়াই দেওয়া আছে, আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি নাই এবং আমরা এটাকে এফ অফ এক্স দিয়ে করব আজকে। গত ক্লাসের মতো আমরা এটাকে এফ অফ এক্স ধরলাম। দেখো প্রদত্ত ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল ln x বাই এক্স। এবার আমরা ডি বাই ডি এক্স প্রয়োগ করবো। দেখো প্রবেশে ডি বাই ডি এক্স প্রয়োগ করে দিলাম। তোমরা জানো এফ অফ এক্স এর অন্তরীকরণ হচ্ছে এফ প্রাইম এক্স, আর এখানে ইউ বাই ভি এর সূত্র তোমরা জানো যে দুটি ফাংশন বা দুটি চলক ভাগ আকারে থাকলে কিভাবে ডিফারেন্সিয়েট করতে। দেখো এখানে দুটো ভাগ আকারে আছে, তো ভাগ আকারে থাকলে আমরা উপরটাকে ইউ ধরে নিচেরটাকে ভি ধরে। দেখো ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ মাইনাস ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ বাই ভি স্কোয়ার। দেখো নিচেরটা হচ্ছে উপরটা হচ্ছে ইউ, নিচেরটা হচ্ছে ভি, তাহলে দেখো ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ মাইনাস ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ বাই বি স্কোয়ার হয়ে গেল। এবারে এই সূত্রটা আমাদের লাগবে এক্স এর অন্তরীকরণ 1 আর ln x এর অন্তরীকরণ 1 বাই এক্স এটা লাগবে। তাহলে এফ প্রাইম এক্স বসাই দিলাম। তোমরা দেখো ভালো করে, আমরা কিন্তু আগে যতগুলো অঙ্ক করেছি প্রত্যেকটা অঙ্ককে আমরা ওয়াই ধরে ডিফারেন্সিয়েট করতাম, কিন্তু আজকে আমরা কিন্তু ওয়াই ধরে নিই আজকে, এবং গত পার্টে আমরা এফ অফ এক্স ধরে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয় সেটা দেখেছি। তোমরা মনে রাখবা যে ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হয়, অথবা ওয়াই কে অন্তরীকরণ করলে ডি বাই ডি এক্স ডিওয়াই বাই ডি এক্স হয়, অথবা ওয়াই প্রাইম হয়। আমরা সেই পদ থেকে বেরিয়ে এসে আজকে ফাংশন আকারে প্রকাশ করে যে ডি বাই ডি এক্স অর্থাৎ এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স হয়, আজ সেটা আমরা ব্যবহার করা শিখতেছি। তাহলে দেখো এক্স স্কয়ার বসে গেল, এক্স বসে গেল, ডি বাই ডি এক্স লন এক্স। দেখো এই সূত্র অনুযায়ী ডি বাই ডি এক্স লন এক্স হচ্ছে 1 বাই এক্স, সেটা বসিয়ে দিলাম, মাইনাস লন এক্স বসে গেল, এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 এই সূত্র অনুযায়ী। তাহলে দেখো কি থাকতেছে আমাদের, 1 1 কাটা গেলে 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কয়ার। তো তোমরা জানো যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে হলে কতগুলো ধাপ আছে। আমাদেরকে প্রথমে একবার অন্তরীকরণ করতে হবে, এরপরে আবার অন্তরীকরণ করতে হবে, এরপরে সন্ধিবিন্দু বের করতে হবে, এরপরে সন্ধিবিন্দুগুলো আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভের ভিতরে বসাইয়ে তারপরে এবার আমরা আমাদের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান যা বলে তাই আমরা বের করব। তো চলো আমরা আমাদের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান সেটা বের করে দেখেন 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 আমরা কি পাচ্ছি, এটা আমাদের আসলো। তো এবার আমরা এটাকে আবার অন্তরীকরণ করবো। দেখো আমরা এ প্রাইম এক্স ইকুয়াল হচ্ছে আমাদের এটা, এবার আমরা আবার ডিভিডি এক্স প্রয়োগ করবো। দেখো আবার ডিভিডি এক্স প্রয়োগ করে দিলাম। তো ই প্রাইম এক্স এর অন্তরীকরণ হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স। দেখো এখানে আবার দুটো রাশি ভাগাকার আছে, দেখো এটা হবে আমাদের ইউ, এটা হবে আমাদের বি। তোমরা জানো যে দুটো ফাংশন বা দুটো চলক ভাগাকারে থাকলে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। দেখো তাহলে এখানে ডাবল প্রাইম হবে। তো দেখো দুটো ফাংশন বা দুটো চলক ভাগ আকারে থাকলে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। দেখো উপরটা হচ্ছে ইউ, নিচেরটা হচ্ছে ভি, তাহলে দেখো ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ মাইনাস ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ বাই ভি স্কয়ার। দেখো প্রাইম এক্স ডাবল প্রাইম এক্স ইকুয়াল, দেখো এক্স এক্স টু পাওয়ার 4, এখানে এক্স স্কয়ার বসে গেল, 1 এর অন্তরীকরণ 0, ln x এর অন্তরীকরণ 1 বাই এক্স, এটা বসে গেল, এক্স এর অন্তরীকরণ 2x। দেখো এবার ক্যালকুলেশন যদি আমরা করি, এটা যে এটা কাটা দিলে আর কি থাকবে মাইনাস এক্স। দেখো এটা আর এটা ক্যালকুলেশন করলে কি থাকবে মাইনাস এক্স, আর এই যে 2x দিয়ে 1 কি গুণ 2x দিয়ে ln x কি গুণ মাইনাস মাইনাসে প্লাস এটা হয়ে গেল। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি বের হয় দেখি, উপরে হচ্ছে x পাওয়ার 4, দেখো তাহলে উপরে থাকতেছে কত 2 ln x মাইনাস 3 বাই এক্স কিউব। তাহলে দেখো আমরা দুবার অন্তরীকরণ করে ফেলেছি। এবার আমরা কি করব, দেখো
সন্ধি বিন্দুতে এ প্রাইম এক্স ইকুয়াল 0 তোমরা জানো যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বা গুরু মান অথবা লঘু মান যাই দেওয়া থাক না কেন এগুলো বের করতে হলে আমাদেরকে সন্ধি বিন্দু বের করতে হবে। তো সন্ধি বিন্দু কাকে বলে? যে বিন্দুতে ফার্স্ট টাইম ডেরিভেটিভ শূন্য থাকে সন্ধি বিন্দু বলে। আমরা সন্ধি বিন্দু বের করব। তো এখানে দেখো ফার্স্ট টাইম ডেরিভেটিভ এ প্রাইম এক্স, তো এ প্রাইম এক্স ইকুয়াল কত? দেখো এ প্রাইম এক্স ইকুয়াল আমাদের কত বাইরে ছিল 1 মাইনাস ln x এক্স স্কয়ার ইকুয়াল 0, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে 1 মাইনাস ln x ইকুয়াল 0। তাহলে দেখো 1 ইকুয়াল ln x, তার মানে 1 সমান আমরা লিখতে পারি ln e, উপরকে থেকে ln বাদ দিলে x ইকুয়াল e। তাহলে এখানে একটা পয়েন্ট পেয়েছি। তোমরা জানো গত ক্লাসে আমরা প্রথম অঙ্কটিতে দুটি সন্ধিবিন্দু পেয়েছিলাম, পরের অঙ্কটিতে আমরা কোনো সন্ধিবিন্দু পাইনি, সেই কারণে দ্বিতীয় ফাংশনটার অর্থাৎ দ্বিতীয় অঙ্কটার কোনো সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান আমরা বের করতে পারিনি। কিন্তু আজকে আমরা একটি সন্ধিবিন্দু পেয়েছি, তার মানে আমরা আজকে হয় সর্বোচ্চ মান না হয় সর্বনিম্ন মান যে কোনো একটা অবশ্যই পাবো। তোমরা ভালো করে দেখো, আমরা একটা সন্ধিবিন্দু পেয়েছি মানে আমরা হয় সর্বোচ্চ মান না হয় সর্বনিম্ন মান পাবো। তাহলে আমরা কোনটা পাবো আগে সেটা নিশ্চিত হইতে হবে। তো এই বিন্দুটা যে আমরা পেয়েছি এই বিন্দুটা আমরা কোথায় বসাবো? আমরা যে দ্বিতীয়বার অন্তরীকরণ করে আমরা যে রাশিটা পেয়েছি সেখানে আমরা এই বিন্দুটা বসাবো। দেখো এবার এক্স ইকুয়াল এই বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্স ইকুয়াল কত 2 ln x মাইনাস 3/x কিউব। এবার আমরা এখানে ই বসাবো। দেখো ই বসাই দিলাম, বসে কত হচ্ছে দেখো ক্যালকুলেশন করলে -1/e কিউব, এবং এটা 0 থেকে ছোট। তোমরা জানো যে এই যে এফ ডাবল প্রাইম এক্স এটা 0 থেকে ছোট, এখানে যে ভ্যালুটা পাইছি এটা 0 থেকে ছোট, এবং কার জন্য 0 থেকে ছোট হয়েছে? ই এর জন্য। তার মানে ই এর জন্য এই ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান। আমি গত ক্লাসে বলেছি এই মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে যার জন্য 0 থেকে বড় হয়েছে তার জন্য এই ফাংশনের সর্বনিম্ন মান পাওয়া যাবে। এই মানটা কিন্তু 0 থেকে ছোট, ভালো করে খেয়াল করো এখানে একটা মাইনাস আছে, তুমি যাই পাও না কেন মাইনাস থাকার কারণে অলওয়েজ এটা 0 থেকে ছোট হবে। তাহলে কার জন্য 0 থেকে ছোট হয়েছে? ই এর জন্য এই ফাংশন, এই যে ডাবল টাইম ডেরিভেটিভ, দেখো এটা হচ্ছে ডাবল টাইম ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ, যে যাই বলে ডাবল টাইম ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে এক্স ইকুয়াল ই এর জন্য সেকেন্ড ডেরিভেটিভ কি হয়েছে? 0 থেকে ছোট হয়েছে, তাই এক্স ইকুয়াল ই এর জন্য এই ফাংশনের সর্বোচ্চ মান পাওয়া যাবে। তো চলো আমরা সর্বোচ্চ মান বের করি। আমরা দেখো সর্বোচ্চ মান বের করা দেখি। তাহলে দেখো ln x/x, তাহলে x এর জায়গায় ই বসে দিলাম, দেখো 1/e, তার মানে দেখো এই যে ফাংশনটা এই ফাংশনটার সর্বোচ্চ মান হচ্ছে 1/e, আর এই ফাংশনটার সর্বনিম্ন মান নাই। এই ফাংশনের সর্বনিম্ন মান নাই, এই ফাংশনের সর্বনিম্ন মান কত সেটা আমরা বলতে পারবো না, কারণ এখানে শুধুমাত্র একটা বিন্দু বের হয়েছে, এবং সেই যে বিন্দুটা আমরা এখানে বসেছি, বসে দেখলাম যে তার মান হচ্ছে 0 থেকে ছোট, তাই আমরা এই ফাংশনের শুধুমাত্র সর্বোচ্চ মানই পেয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কগুলো একাধিকবার বোর্ড পরীক্ষায় এসেছে 4 মার্কের জন্য, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমরা জানো যে একবার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ, তিনবার অন্তরীকরণ, চারবার অন্তরীকরণ, এগুলো কিন্তু আমরা 9F এ করেছি। এখানে এসে বাড়তি আমরা সন্ধিবিন্দু নামক একটা টার্মস পেয়েছি, এবং সেই সন্ধিবিন্দুটা আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভে বসাইয়ে সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ফাংশনের সর্বোচ্চ মান পাওয়া যাবে নাকি সর্বনিম্ন মান পাওয়া যাবে। তাহলে দেখো সন্ধিবিন্দু কাকে বলে? যে বিন্দুতে প্রথম অন্তরীকরণ শূন্য থাকে সন্ধিবিন্দু বলে। পরীক্ষায় শুধুমাত্র তোমাকে হয়তো বলবে যে এই যে ফাংশনটা এই ফাংশনটার সন্ধিবিন্দু নির্ণয় করো, তাহলে এই পর্যন্ত করলেই চলবে, এরপরের অংশগুলো তোমাদের করা লাগবে না। তাহলে মনে রাখতে হবে সন্ধিবিন্দু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সন্ধিবিন্দু কখন কিভাবে বের করতে হয়? ফার্স্ট টাইম ডেরিভেটিভ সমান শূন্য বসাবে, বসে ক্যালকুলেশন করলে এক্স এর যে মানটা পাইবা সেটাই হচ্ছে সন্ধিবিন্দু। সন্ধিবিন্দু যদি একাধিক হয় তাহলে তুমি সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দুইটাই পাবে, আর যদি সন্ধিবিন্দু একটা হয় তাহলে তুমি হয় সর্বোচ্চ মান না হয় সর্বনিম্ন মান পাবে। তো চলো আমরা এরকম আরো কিছু প্রবলেম সলভ করা দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তবে তোমাদের জন্য যে প্রবলেমটা রাখা হয়েছে অবশ্যই তোমরা সলভ করবে। দেখাবো যে y ইকুয়াল x/ln x ফাংশনটির সর্বোচ্চ মান ই, এই ফাংশনের সর্বোচ্চ মান হচ্ছে ই। তোমরা অবশ্যই এই অঙ্কটা সলভ করবে। তোমরা চাইলে y রেখেও করতে পারো, অথবা চাইলে তোমরা f of x ধরে নিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দুইবার অন্তরীকরণ করতে হবে, তোমরা মনে রাখবা দুইবার অন্তরীকরণ করতে হবে, সন্ধিবিন্দু বের করতে হবে, তারপরে যে সর্বোচ্চ মানের কথা আসবে। আসো এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো, দেখাবো যে এত ফাংশনটির গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। কি বলে শুনো, গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। চলো আমরা করে দেখি। তো এফ অফ এক্স ধরেছি, আগের মতোই ডিভাইড প্রয়োগ করব, করে দিলাম ডিভাইড প্রয়োগ। দেখো এফ অফ এক্স এর অন্তরীকরণ হচ্ছে এ প্রাইম এক্স, এবার ডিভাইড টা দুটোর জন্য আলাদা করে ফেললাম। এ প্রাইম এক্স ইকুয়াল এক্স এর অন্তরীকরণ 1, আর 1/x এর অন্তরীকরণ -1/x স্কয়ার। এ প্রাইম এক্স ইকুয়াল দেখো 1 - 1/x স্কয়ার বসাই দিলাম। এবার আবার অন্তরীকরণ, আবার ডিভাইড প্রয়োগ। তোমরা জানো যে সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, গুরুমান, লঘুমান এগুলো বের করতে হলে কমপক্ষে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো দেখো আবার এটা, এবার আবার ডিভাইড প্রয়োগ, দেখো আবার ডিভাইড প্রয়োগ।
তো এই যে 1/x² এটাকে লিখলাম x⁻², দেখো আবার ডিভাইড x প্রয়োগ। তো f প্রাইম x এর অন্তরীকরণ হচ্ছে f ডাবল প্রাইম x, দেখো ডিভাইড x1 ডিভাইড x - x⁻², f ডাবল প্রাইম x বসে গেল, 1 এর অন্তরীকরণ 0, এটা হবে -2 × x⁻²-1, দেখো এটা সমান কত বার দাঁড়াচ্ছে 2x⁻³ তাহলে দ্বিতীয় অন্তরীকরণ আমাদের হয়ে গেছে। এবার আমরা সন্ধিবিন্দু নির্ণয় করব। সন্ধিবিন্দুতে f প্রাইম x = 0, তাহলে দেখো f প্রাইম x = আমাদের কি বাইরে ছিল সেটা বসাই দিলাম, দেখো 1/x² কে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে x² = 1, তাহলে x = +-1, এখানে কিন্তু দুটো বিন্দু বের হয়েছে, তাহলে আমরা এখানে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দুটোই পাবো। মনে রাখবে এখানে দুটো বিন্দু বের হয়েছে, দেখো দুটো সন্ধিবিন্দু, একটা হচ্ছে 1 একটা হচ্ছে -1, তাহলে আমরা প্রথমে 1 বসাবো। আসো x = 1 বিন্দুতে, তাহলে এখানে আমরা একবার 1 বসাবো, একবার -1 বসাবো। তো চলো আমরা 1 বসিয়ে দেখি কি হয়। দেখো 1 বসিয়ে দিলাম, তাহলে কত দাঁড়াচ্ছে 1 এর উপরে পাওয়ার যাই হোক না কেন তার মান হচ্ছে 1। মনে রাখবে তাহলে 2 কে 2, মনে রাখবে 1 এর উপরে পাওয়ার যাই হোক, দেখো এখানে 1 এর উপরে পাওয়ার কত, 1 এর উপরে পাওয়ার হচ্ছে -3, তাহলে তার মান হবে 1। মনে রাখবে ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো তোমরা চাইলে, 1 এর উপরে পাওয়ার যাই হোক না কেন তার মান হচ্ছে 1, তাহলে 1 দিয়ে 2 কে গুণ করলে 2 হবে এবং এই মানটা 0 থেকে বড়। তাহলে দেখো এটা 0 থেকে বড়, কার জন্য 0 থেকে বড় হয়েছে 1 এর জন্য, তাহলে 1 এর জন্য এই ফাংশনের লঘু মান পাওয়া যাবে। তো চলো লঘু মান বের করি। দেখো লঘু মান হচ্ছে 2, দেখো লঘু মান হচ্ছে 2, আমরা লঘু মান বের করে ফেলেছি। এবার আমরা গুরু মান বের করবো এবং আমরা দেখব যে লঘু মান বড় গুরু মান হচ্ছে ছোট। তাহলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই সন্ধিবিন্দু বের করার পরে যে বিন্দুগুলো পাবে সেই বিন্দুগুলো কিন্তু ডাবল টাইম ডেরিভেটিভ অর্থে এখানে বসাইতে হবে। বসে দেখো x = 1 এর জন্য আমরা এই যে এখানে এই ডাবল টাইম ডেরিভেটিভের যে মানটা পাইছে সেটা 0 থেকে বড়, তাহলে x = 1 এর জন্য এই ফাংশনের কি মান পাওয়া যাবে, এই ফাংশনের লঘু মান পাওয়া যাবে। তো আমরা লঘু মান বের করে ফেলেছি, চলো এবার আমরা গুরু মান বের করে দেখি। অর্থাৎ আমরা আরেকটা বিন্দু বসাই, দেখো x = -1 বিন্দুতে, দেখো আমরা -1 বসালাম, তো মাইনাসের উপরে পাওয়ার -3, তাহলে সেটা মাইনাসই হবে, তাহলে -2, -1 এর উপরে পাওয়ার যাই হোক তার মান হবে -1, মনে রাখবে সবসময়। -1 এর উপরে পাওয়ার এখানে কত -3, তাহলে তার এখান থেকে বের হবে, অর্থাৎ -1 তিনবার, মনে রাখবো -1 তিনবার হলে -1 -1 প্লাস প্লাস মাইনাস তাহলে -2, এবং এটা 0 থেকে ছোট। তাহলে দেখো ডাবল টাইম ডেরিভেটিভ 0 থেকে ছোট, তার মানে x = -1 এর জন্য এই ফাংশনের গুরুমান পাওয়া যাবে। তো আসো গুরুমান বের করি আমরা, -2, তাহলে কি পাইলাম আমরা, লঘুমান পাইছি 2, গুরুমান পাইছি -2। তাহলে দেখো আমাদেরকে কি বলছিল যে আমাদেরকে বলছে দেখো যে ফাংশনের গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে দেখো গুরুমান হচ্ছে ছোট লঘুমান হচ্ছে বড়, হয়ে গেল, আমাদের আনসার বের হয়ে গেছে। তাহলে দেখো আমরা গত পাঠেও কিন্তু এরকম প্রবলেম সলভ করেছি, সেখানে আমরা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করে দেখেছি, সেখানে আমরা দুইবার অন্তরীকরণ করেছি, সেখানে আমরা সন্ধিবিন্দু বের করেছি। আজকেও আমরা দুইবার অন্তরীকরণ করেছি, সন্ধিবিন্দু বের করেছি, এরপরে সন্ধিবিন্দুটা ডাবল টাইম ডেরিভেটিভে বসেছি, বসে সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে গুরুমান পাবো নাকি লঘুমান পাবো। কিন্তু একটু আগে আমরা যে প্রবলেমটা সলভ করেছি সেখানে শুধুমাত্র আমরা সর্বোচ্চ মান পেয়েছি, কারণ সেখানে সন্ধিবিন্দু একটা বের হয়েছে, কিন্তু এই অঙ্কের সন্ধিবিন্দু কিন্তু দুইটাও বের হয়েছে। তো চলো আমরা, তো দেখো লিখে দিলাম যে ফাংশনটির লঘুমান গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, মনে রাখবো ফাংশনটির গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। চলো এবার আমরা আরো গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করবো। দেখো একাধিকবার বোর্ড পরীক্ষা আসছে এটা, দেখো 4ex + 9e⁻⁻x, এই ফাংশনটির আপেক্ষিক ক্ষুদ্রতম মান হচ্ছে 12, অর্থাৎ এখানে শুধু আমাদেরকে ক্ষুদ্রতম মান বের করতে হবে, অর্থাৎ সর্বনিম্ন মান। তো চলো আমরা এটাকে f(x) দিয়ে প্রকাশ করলাম, এবার ডিভাইড x প্রয়োগ করবো। দেখো এটার অন্তরীকরণ হচ্ছে f'(x), আর এটাকে আলাদা করে ফেললাম, দেখো 4 বের করে ফেলেছি, 9 বের করে ফেলেছি, f'(x) দেখো x এর অন্তরীকরণ হচ্ছে x, তোমরা জানো, আর e⁻⁻x এর অন্তরীকরণ হচ্ছে -e⁻⁻x। তাহলে দেখো ক্যালকুলেশন করলে কি হয়। এবার এটাকে আবার অন্তরীকরণ করব, আবার ডিভাইড x প্রয়োগ, দেখো আবার ডিভাইড x প্রয়োগ করে দিলাম, ডিভাইড x প্রয়োগ। চলো তো f'(x) এর অন্তরীকরণ f'(x), আর এই যে দেখো ডিভাইড x আলাদা করে ফেললাম, 4 বের করে ফেললাম, 9 বের করে ফেললাম, দেখো এটা বসে দিলাম, 4 বের করলাম, x এর অন্তরীকরণ হচ্ছে x, দেখো e⁻⁻x এর অন্তরীকরণ হচ্ছে -e⁻⁻x, এটা বসে গেল 4, এটা থেকে -7 প্লাস, বাস হয়ে গেল দুইবার অন্তরীকরণ। এবার আমরা সন্ধিবিন্দু বের করবো, মনে রাখবে সন্ধিবিন্দু বের করতেই হবে। তো সন্ধিবিন্দুতে f'(x) = 0, তাহলে দেখো সন্ধিটা ছিল আমাদের ফার্স্ট টাইম ডেরিভেটিভ, দেখো এটা সমান 0, তাহলে একটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, আর এই যে e⁻⁻x এটাকে আমরা লিখলাম 1/e⁻x, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে 4e⁻x হোল স্কয়ার সমান 9, তাহলে e⁻x হোল স্কয়ার সমান 9/4,
এখন আমরা এটাকে লিখতে পারি, দেখো ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল 3/2, কারণ ই টু দি পাওয়ার এইটাকে লিখতে পারি আমরা 3/2 হোল স্কয়ার, উপপক্ষ থেকে স্কয়ার বাদ। ভালো করে দেখো, ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার সমান হচ্ছে 9/4, 9/4 মানে হচ্ছে 3/2 হোল স্কয়ার। তাহলে উপপক্ষ থেকে স্কয়ার বাদ গেলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 3/2। এবার উপপক্ষে লন নিয়ে আসলাম, দেখো বামও লন দিলাম, ডানও লন দিলাম। এখন দেখো তোমরা জানো লন ই টু দি পাওয়ার এক্স এর লিখতে পারি আমরা এক্স লন ই, আর এটা বসে গেল। এখন এই লন ই মানে হচ্ছে 1, তার মানে এক্স ইকুয়াল লন 3/2। তাহলে দেখো এখানে আমরা সন্ধিবিন্দু একটা পেয়েছি, তার মানে আমরা এখানে হয় সর্বোচ্চ মান পাবো না হয় সর্বনিম্ন মান পাবো। দেখো আমরা একটা সন্ধিবিন্দু পেয়েছি। আমরা আজকের প্রথম অঙ্ক একটা সন্ধিবিন্দু পেয়েছিলাম এবং সেখানে আমরা সর্বোচ্চ মান পেয়েছি। এখানে আমরা এর পরের অঙ্কে আমরা দুটো সন্ধিবিন্দু পেয়েছিলাম, এখানে আমরা একটা সন্ধিবিন্দু পেয়েছি। তাহলে দেখো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে আমরা লিখলাম 1/1 টু দি পাওয়ার এক্স। এরপরে দেখো এই ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে এবার এই জি টু দি পাওয়ার এক্স হোল স্কয়ারের সহগ দিয়ে এটাকে ভাগ করে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 3/2, অর্থাৎ এটা 9/2 9/4 মানে 3/2 হোল স্কয়ার। তাহলে ওকে থেকে স্কয়ার বাদ দিলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল 3/2। এবার এ বামে লন নিলাম, ডানে লন নিলাম, মনে রাখতে হবে ই বাদ দিতে হলে লন আনতে হবে, লন আনতে হলে ই নিতে হবে, মনে রাখবা সবসময়। এর বিপরীত লন, লনের বিপরীত ই। তাহলে দেখো ই বাদ দিতে হলে লন আনতে হবে, তোমরা উভয় পাশে লন নিয়ে আসলাম, তাহলে লন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে এক্স লন, অর্থাৎ লন এ পাওয়ার বি এর যে সূত্রটা আছে সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি। আর লনের ইর মান হচ্ছে 1, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে লন 3/2। তো চলো আমরা এই যে সন্ধিবিন্দুটা, সেই সন্ধিবিন্দুটা আমরা ডাবল টাইম ডেরিভেটিভে বসাবো। দেখো এক্স ইকুয়াল এত বিন্দুতে, দেখো এটাতে বসাবো আমরা। এখন দেখো এক্স এর মান হচ্ছে লন 3/2, এক্স এর মান হচ্ছে লন 3/2 বসাই দিলাম। এটা বসাই দিলাম, দেখো এখানে মাইনাস আছে তো এটাকে উল্টাই দিলাম, উল্টাই দিলে মাইনাসটা চলে যাবে। দেখো ছিল 3/2, এখন হচ্ছে 2/3। তো তোমরা তো জানো যে ই টু দি পাওয়ার লন এর সমান সমান এ। দেখো এই 4 বসে গেছে, ই টু দি পাওয়ার লন এর সমান সমান এ। দেখো 9 বসে গেছে, ই টু দি পাওয়ার লন এ সমান সমান এ। ক্যালকুলেশন গুলো কোথা থেকে দেখো, এটা লাইনটা দুবার চলে আসছে, তোমরা একবার লিখবে তাহলে কত থাকে 12, এবং এটা 0 থেকে বড়। তার মানে আমরা দেখো এই বিন্দুতে, দেখো এই বিন্দুতে ডাবল টাইম ডেরিভেটিভ কত 12, অর্থাৎ এবং এটা 0 থেকে বড়, তার মানে এই বিন্দুতে এই ফাংশনের ক্ষুদ্রতম মান পাওয়া যাবে। তো দেখো অপেক্ষিক ক্ষুদ্রতম মান কি হবে, দেখো এক্স এর জায়গায় আমরা এখন এই বিন্দুটা বসাবো। দেখো এই যে এখানে মাইনাস আছে, মাইনাসটাকে বাদ দিতে হলে উল্টাই দিতে হবে। দেখো উল্টাই দিই, উল্টাই দিলাম। এবারে দেখো ই টু দি পাওয়ার লন এর সমান সমান এ, ই টু দি পাওয়ার লন এর সমান সমান এ। কাটাকাটি দিলে কি থাকে, দেখো এই লাইনটা দুবার চলে আসছে, একবার বাদ দিয়ে দিবে তাহলে 12। দেখো আমরা পেয়ে গেছি আপেক্ষিক ক্ষুদ্রতম মান হচ্ছে 12। হয়ে গেল আমাদের কাজ। এবং এই অঙ্কগুলো কিন্তু 4 মার্কের জন্য পরীক্ষা আসবে, তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং এই ক্রিটিক্যাল বিষয়গুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে ই টু দি পাওয়ার লন এ সমান সমান হচ্ছে এ, ই টু দি পাওয়ার লন এ সমান সমান হচ্ছে এ। এখানে এই যে লাইন একাধিক আছে, এই লাইনটা তোমরা একবার লিখবা। দেখো আমরা বাদ দিয়ে দিলাম লাইনগুলো, একাধিকবার আর নেই। তো দেখো বিষয়টা ভালো করে যে এই যে এখানে মাইনাস আছে, মাইনাসের কারণে আমরা এটা যখন উল্টাই দিয়েছি তখন মাইনাসটা কিন্তু চলে গেছে। এইগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, গুণিনাটি বিষয়গুলো। মাইনাসটা দেখো শুধু মাইনাসটা থাকার কারণে উল্টাই দিয়েছি। দেখো তাহলে ছিল 3/2 হয়ে গেছে 2/3। আর ই টু দি পাওয়ার লন এ সমান সমান হচ্ছে এ, ই টু দি পাওয়ার লন এ সমান সমান হচ্ছে এ। ঠিক একইভাবে দেখো মাইনাস লন 3/2, যে মাইনাস থাকার কারণে এটাকে উল্টা দিয়েছি, ই টু দি পাওয়ার লন এ সমান সমান হচ্ছে এ, ই টু দি পাওয়ার লন এ সমান সমান হচ্ছে এ। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম আপেক্ষিক ক্ষুদ্রতম মান হচ্ছে 12। ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এই চ্যাপ্টারের একবারে শেষ পর্যন্ত চলে আসছি। আমরা আগামী পার্টে এই চ্যাপ্টার শেষ করে ফেলবো এবং এরপর আমরা নতুন অধ্যায় শুরু করব। তোমরা ডিফারেন্সিয়েশন ভালো করে করবে, ডিফারেন্সিয়েশনের প্রত্যেকটি পরিচ্ছেদ ভালো করে প্র্যাকটিস করবে। ডিফারেন্সিয়েশন থেকে সিকিউতে, এমসিকিউতে এবং বোর্ড পরীক্ষায় তোমাদের প্রশ্নটা আসবে। আর অ্যাডমিশন টেস্টের জন্য এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হায়ার স্টাডির জন্য ক্যালকুলাস বেশি গুরুত্বপূর্ণ। হায়ার স্টাডিতে সবগুলো ম্যাথস গাণিতিক প্রবলেমে কিন্তু সলভ করা হয় ক্যালকুলাস পদ্ধতিতে। ক্যালকুলাস তোমাদেরকে ভালো করে শিখতে হবে যদি তোমরা হায়ার স্টাডিতে যেতে চাও। ক্যালকুলাস ভালো করে করো এবং আসলেই অন্যান্য গণিতের অন্যান্য শাখার তুলনায় ক্যালকুলাস কিন্তু সহজ হবে। ক্যালকুলাস ভালো করে জানতে হলে ক্যালকুলাসের সবগুলো মৌলিক সূত্র এবং ত্রিকোণমিতিক সূত্রগুলো নখদর মনে রাখতে হবে সবসময়। তোমরা যে হোমওয়ার্ক দিয়েছি সেটা অবশ্যই প্র্যাকটিস করবে, যদি করতে না পারো আমাকে জানাবে। এবং আমি যে 3টা প্রবলেম সলভ করেছি এই 3টা প্রবলেম কয়েকবার প্র্যাকটিস করবে। তোমরা মনে রাখবা সন্ধিবিন্দু যতটা হবে তুমি ততটা ভ্যালু পাবে। মনে রাখবে সন্ধিবিন্দু যদি একটা হয় তাহলে তুমি হয় সর্বোচ্চ মান না হয় সর্বনিম্ন মান পাবে। তো তোমরা দেখেছো যে আমরা প্রথম অঙ্কে সন্ধিবিন্দু একটা পেয়েছি এবং সেখানে আমরা সর্বনিম্ন মান সর্বোচ্চ মান পেয়েছি। সেই অঙ্কে আমরা একটা সন্ধিবিন্দু পেয়েছি এবং সেখানে আমরা সর্বনিম্ন মান পেয়েছি। এবং দ্বিতীয় অঙ্কে আমরা দুটো সন্ধিবিন্দু পেয়েছিলাম এবং সেখানে আমরা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দুটোই পেয়েছিলাম। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং আজকের এই 3টা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। 3টা অঙ্ক কিন্তু সাইজে হয়তো অনেক বড়, কিন্তু জিনিসটা সহজ, কারণ আমরা এর আগে আরো বড় বড় রাশিটা ডিফারেন্সিয়েট করেছি।